মাইলস্টোন স্কুলে প্লেন ক্র্যাশের মর্মান্তিক এই ঘটনায় আমাদের অনেকের মাথায় দুটো প্রশ্ন মাস্ট ঘুরপাক খাচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধ বিমানের বিপজ্জনক প্রশিক্ষণ কেন হচ্ছিল এবং যেই ফাইটার জেটটা ফ্লাই করা হচ্ছিল সেটা আসলে কতটা অনিরাপদ, কেন আমরা অনিরাপদ জানা সত্ত্বেও এই ফাইটার জেটটা ইউজ করে যাচ্ছি। কুর্মিটলা যেই এয়ারবেস থেকে ফাইটার জেট প্লেন উড্ডয়ন করা হয় ট্রেনিং এর জন্য, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো। অফকোর্স ওই সময় কোনো বসতি সেই এয়ারবেসের আশেপাশে ছিল না। এখন প্রশ্ন হলো, আগে থেকে যেহেতু এয়ারবেসটা ছিল, তাহলে এমন একটা অ্যাক্টিভ এয়ারবেসের পাশে কেন জনবসতি গড়ে তোলার পারমিশন দেওয়া হলো? অবশ্যই রাজুকের পারমিশন ছাড়া তো এগুলো পসিবল ছিল না, রাইট? ধরলাম জনসংখ্যার চাহিদার জন্য এখানে জনবসতি গড়ে তোলা প্রয়োজন ছিল। তাহলে প্রশ্ন আরেকটা জন্মায়, জনবসতি গড়ে তোলার পরও বিমান বাহিনীকে এয়ারবেসটা কেন ব্যবহার করতে হচ্ছিল? এখনো অল্টারনেটিভ কোনো এয়ারবেস কি ছিল না? যদি না থাকে তাহলে কেন এত বছরেও সেটা নির্মাণ করা হলো না? আচ্ছা, এবার আসি সেই ফাইটার জেট F-7BGI যেটা দিয়ে ট্রেনিং করা হচ্ছিল সেটার প্রসঙ্গে। এটা এমন একটা অনিরাপদ ফাইটার জেট যেটা ওয়ার্ল্ডের মধ্যে ক্র্যাশ রিস্কের লিস্টে সেকেন্ড পজিশনে, আর প্রথম পজিশনে আছে MiG-21, যেটার ডিজাইনেই অনুকরণ করে বানানো হয় F-7 সিরিজের প্লেনটি। এই MiG-21 এতটাই ভয়াবহ যে ইন্ডিয়া এটাকে ফ্লাইং কফিন নাম দিয়েছিল, কারণ এই ফাইটার জেট ক্র্যাশের ঘটনা ইন্ডিয়াতে আছে 400টির মতো। এবং এখন আমরা যেই F-7 সিরিজের ফাইটার জেট ব্যবহার করছি, এটা কতটা অনিরাপদ সেটা শুনলে আপনি শিউরে উঠবেন। অ্যাকচুয়ালি রাশিয়া 1950 সালের দিকে MiG-21 ফাইটার জেটটি বানায় এবং রাশিয়ার কাছ থেকেই পারমিশন নিয়ে চায়না এটা ডিজাইন অনুকরণ করে F-7 ফাইটার জেট বানায় এবং পরবর্তীতে আরেকটু মডার্ন টাচ দিয়ে F-7BGI এই ফাইটার জেটটি বানায়। যদিও খুব বেশি আপডেট করা হয়নি এই ভার্সনে, এবং চায়না এটা 2012 সালে উৎপাদন বন্ধ করে দেয় কারণ এটা অনেক ব্যাক ডেটেড ছিল। কিন্তু মজার বিষয় হলো 2012-13 সালে বাংলাদেশ F-7BGI এর 16টি প্লেন কিনে আনে এবং বাংলাদেশি বিশ্বের শেষ বায়ার এই ব্যাক ডেটেড ফাইটার জেটের। এবং আরো ভয়াবহ বিষয় কি জানেন? এই ফাইটার জেটটি আমাদের অন্যতম আধুনিক এবং উন্নত ফাইটার জেট। এখনই অবাক হবেন না, আমি তো এখনো এর কোন কোন দিক অনিরাপদ সেই প্রসঙ্গে আসিনি। প্রথমত, এখানে ফ্লাই বাই ওয়্যার সিস্টেম নেই। ফ্লাই বাই ওয়্যার এটা এমন একটা সিস্টেম যেটা প্লেনের ডিজিটাল বডিগার্ড বলতে পারেন। সাপোজ পাইলট যদি ভুলবশত বেশি বাঁক নিয়েও ফেলে, এই ফ্লাই বাই ওয়্যার সিস্টেম এই বাঁকটা প্লেনকে নিতে দিবে না, প্লেনকে নিচ থেকেই ব্যালেন্সে রাখবে। এছাড়া এই F-7 সিরিজের প্লেনের ইঞ্জিন ওভারহিটিং এর সমস্যা আছে, কিন্তু আধুনিক ওয়ার্নিং সিস্টেম নেই বলে ইঞ্জিন ওভারহিটিং হলেও সেটার কোনো ওয়ার্নিং ককপিটে পাইলট টের পায় না। প্লেন চালানোর মতো প্রচন্ড মানসিক চাপের মধ্যেই তাকে আসলে এটা বুঝে নিতে হয়। এছাড়া এইটা সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট, সো একটা ইঞ্জিন অকেজো হলেও কোনো ব্যাকআপ ইঞ্জিনও নেই। শুধু এখানেই শেষ না, এটার ককপিটের ডিজাইনও সমস্যা রয়েছে। প্লেনের ককপিট থেকে সাইড ভিউ কিংবা নিচের দিকে খুব ভালো মতো দেখা যায় না, এবং সিস্টেম ফেল করে যদি প্লেন ক্র্যাশের মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে পাইলট আসলে ইম্প্যাক্ট করার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারে না এই প্লেন কোথায় গিয়ে আছড়ে পড়ছে। মোট কথা, এটা এতটাই ঝুঁকিপূর্ণ প্লেন যেখানে একটা সামান্য ভুল পাইলটকে আর কোনো সেকেন্ড চান্স দেয় না। এবং বাংলাদেশে 2015 এবং 2018 সালে যে ফাইটার জেট ক্র্যাশে দুজন পাইলট প্রাণ হারান, সেই ঘটনাও ঘটেছিল এই F-7 সিরিজের ফাইটার জেটেই। কিন্তু তারপরেও আমাদের কর্তৃপক্ষের টনক নড়েনি। অনিরাপদ হওয়া সত্ত্বেও ব্যস্ততম নগরীর উপরে উইকডেজের মধ্যে এই বিমানকে প্রশিক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়। এখন প্রশ্ন, বাংলাদেশে কি ক্ষমতা ছিল না কখনোই এই পুরনো থার্ড জেনারেশন প্লেনকে বাদ দিয়ে আধুনিক নিরাপদ ফাইটার জেট কেনার? অফকোর্স ছিল। প্রতি বছরে যে পরিমাণ টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাঠানো হয়েছে, যেটা রিপোর্টসে বলা হয় বছরে প্রায় $16 বিলিয়ন, ওই টাকা যদি ঠিকমতো ইউটিলাইজ করা যেত না, তাহলে আধুনিক ফোর্থ জেনারেশনের ফাইটার প্লেন বাংলাদেশ 200টারও বেশি কিনতে পারত। তবে দিন শেষে একটা ভয়ের বিষয় কি জানেন? এই F-7BGI আরো 13টা আছে এবং কুর্মিটলা এয়ারবেসে প্রশিক্ষণ হয়তো সামনে আরো চলতে থাকবে। সো আপনি কি মনে করেন, মাইলস্টোনের মতো এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না? এটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে?